আমরা যখন বর্তমান বিশ্বের দিকে তাকাই দেখি ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছে, কিংবা আমেরিকার অত্যাধুনিক B2 বম্বার আছে যা মাটির নিচের বাংকার পর্যন্ত ডিস্ট্রয় করতে পারে। অথবা আমরা যখন দেখি রাশিয়ার অ্যান্টি স্যাটেলাইট ক্যাপাবিলিটি আছে, চীনের ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম আছে, কিংবা ইন্দোনেশিয়ার মতো দেশ কিভাবে তার জিওগ্রাফিকে ওয়েপন আকারে ব্যবহার করে, তখন কি নিজের দেশকে দুর্বল বলে মনে হয়? শক্তির দিক থেকে আমরা পিছিয়ে আছি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো একটা দেশের সবচাইতে বড় শক্তি আসলে কি? কেউ বলবে সামরিক ফোর্সগুলো, কেউ বলবে অর্থনীতি, কেউ বলবে জনগণ। কিন্তু বাস্তবতা হচ্ছে যে কোনো একটা সেক্টরের শক্তি দিয়ে সবচাইতে শক্তিশালী দেশ হওয়া আসলে সম্ভব না। রাষ্ট্রের শক্তি ডিপেন্ড করে কয়েকটা সেক্টরের উপর। এই শক্তির কাঠামোকে বিশ্লেষণ করার জন্য একটা থিওরি আছে যেটাকে বলা হয় ডাইম থিওরি। মূলত জাতীয় শক্তি বিশ্লেষণের প্রচলিত মডেল থেকে এসেছে ডাইম কাঠামোটি। 1960-এর দশকে মার্কিন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষণে সামরিক, অর্থনৈতিক ও মতামত নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল প্রধান উপাদান। পরে রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষমতা এসে যুক্ত হয়, আর তা আজ ডাইম নামে পরিচিত। একটি আধুনিক ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অফ পাওয়ার হিসেবে এই ডাইম আন্তর্জাতিক কৌশলে 4টি শক্তির শাখা হিসেবে ব্যবহৃত হয়। ডাইম শব্দটার ডি দিয়ে বোঝানো হয় ডিপ্লোম্যাটিক, আই দিয়ে ইনফরমেশনাল, এম দিয়ে মিলিটারি আর ই দিয়ে ইকোনমিক। এই 4টা জিনিসের উপর ভিত্তি করে দেখা হয় দেশটা আসলে কতটা শক্তিশালী। যে কোনো একটা সেক্টরের দুর্বলতাও অন্য একটা সেক্টরের উপরে ইফেক্ট করে ফেলতে পারে উইক। আর আজকের ভিডিওতে লিটমাস পেপার টেস্টের মাধ্যমে বাংলাদেশের শক্তি আর দুর্বলতার আলোকে এই বিষয়টাই আলোচনা করব। সো লেটস বিগিন। প্রথমেই বলি ডি ফর ডিপ্লোম্যাটিক শব্দটা নিয়ে। ডিপ্লোমেসি বা কূটনীতি হচ্ছে এমন একটি বিষয় যাকে অবলম্বন করে একটি দেশ অন্য একটি দেশ বা একাধিক দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই সম্পর্ক চিরস্থায়ী করে এবং ধীরে ধীরে সেই সম্পর্কের উন্নতি করে। আর এই কাজগুলো ঠিকঠাকভাবে করার জন্য বিভিন্ন দেশের মধ্যে আলোচনা পর্যালোচনা চালিয়ে যাওয়ার অন্যতম বাহন হচ্ছে কূটনীতি। মূলত দেশগুলোর মধ্যকার সমস্যা সলিউশন করে নিজেদের মাঝে সম্পর্ক ভালো করাই কূটনীতির লক্ষ্য। সেজন্য সব সার্বভৌম দেশ বৈদেশিক নীতিমালা প্রণয়ন করে যা তাদের অন্য দেশের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপনে সাহায্য করে। তবে ডাইমের ডিপ্লোমেসি মানে গতানুগতিক কোনো পররাষ্ট্রনীতি নয়, বরং বলা যায় এটা হচ্ছে পররাষ্ট্রনীতির ভেতরে থাকা নির্দিষ্ট কিছু কূটনৈতিক টুল বা অ্যাকশন। একটু সহজে বুঝিয়ে বলি, এই ডিপ্লোমেসি বলতে বোঝানো হচ্ছে রাষ্ট্রের এমন সব কূটনৈতিক হাতিয়ার বা কার্যক্রম যেগুলোর মাধ্যমে একটি দেশ অন্য দেশ বা আন্তর্জাতিক সংস্থার উপর সরাসরি যুদ্ধ বা সামরিক শক্তিকে কাজে না লাগিয়েও নিজের প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টি করে অথবা সম্পর্ক নিয়ন্ত্রণ করে নিজেদের সুবিধা অসুবিধার ব্যাপারগুলো ডিল করে। ইউএন পিসকিপিং অপারেশনসের মাধ্যমে এই ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখে বাংলাদেশের আর্ম ফোর্সেস। বিভিন্ন আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশ আর্ম ফোর্সেসের সদস্যরা শুধুমাত্র সৈনিক হিসেবে অংশ নেয় না, তারা সেখানে বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধির দায়িত্ব পালন করে। এসব মিশনে বাংলাদেশের রেসপন্সিবল গ্লোবাল অ্যাক্টর হিসেবে কাজ করার জন্য পুরো বিশ্বের সামনে সংঘাত সমাধানে বিশ্বাসী একটা দেশের ইমেজ পায় বাংলাদেশ। বিশ্বের শান্তির দায়িত্ব নেওয়ার কারণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর সুনজরও পাওয়া যায়। অন্যান্য দেশের কাছেও বাংলাদেশ পররাষ্ট্রনীতির দিক থেকেও আরো গ্রহণযোগ্য আর পরিচিত হয়ে ওঠে। দেশের শক্তিতে ডিপ্লোমেসি কতটা বড় রোল প্লে করে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আসি ডাইম ফ্রেমওয়ার্কের দ্বিতীয় অক্ষর আই বা ইনফরমেশনাল। ইনফরমেশনাল বলতে বোঝানো হয় তথ্য শক্তিকে। একটি রাষ্ট্র কিভাবে তথ্য সংগ্রহ করে, নিয়ন্ত্রণ করে আর তার স্বার্থ, কৌশল বা লক্ষ্য ফলানোর জন্য কিভাবে ব্যবহার করে সেটার উপর নির্ভর করছে ইনফরমেশনাল শক্তি। প্রাচীন যুগ বলেন আর আধুনিক যুগ, প্রত্যেকটা সময় কিন্তু ইনফরমেশন একটা ভয়ঙ্কর অস্ত্র। পররাষ্ট্রনীতি, নিরাপত্তা, অর্থনীতি বলুন বা কূটনীতি, সবকিছুরই পেছনে মূল চালক শক্তি হচ্ছে তথ্য। কারণ এটা এমন একটা ব্যাপার যেটা দিয়ে অন্যদের মনোভাব, সিদ্ধান্ত, এমনকি আচরণ ব্যালেন্স করা যায়। আর বর্তমান বিশ্বে যেই অদৃশ্য যুদ্ধ চলছে সেটা ইনফরমেশনাল যুদ্ধেরই একটা অংশ, যেটাকে আমরা বলে থাকি ন্যারেটিভ ওয়ার। গুজব, অপতথ্য, ফলস ইনফরমেশন দিয়ে মানুষকে এমনভাবে বিভ্রান্ত করে দেওয়া যায় যেন মানুষ কনফিউজড হয়ে যায় সত্য আর মিথ্যার মাঝে। এই ধরনের ন্যারেটিভ ওয়ার যে কোনো দেশের জন্যই প্রচন্ড বিপজ্জনক, কারণ এসব ধরেই এক দেশ অন্য দেশকে অস্থিতিশীল করার সুযোগ পায়, সাথে মাথাচাড়া দিয়ে ওঠে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। তবে ন্যারেটিভ যুদ্ধকেও ট্যাকেল দিতে পারে রাষ্ট্রের মিলিটারি ফোর্স। তাদের কার্যকলাপই রাষ্ট্রের হয়ে জবাব দেয়। এই যেমন ধরেন বাংলাদেশ আর্ম ফোর্সেস এমন ন্যারেটিভ যুদ্ধে সবসময় নিজেদের সংযত অবস্থান দেখায় যেন দেশের পরিস্থিতি কোনোভাবেই অশান্ত না হয়। অতিরিক্ত বক্তব্য যে কোনো পরিস্থিতির উত্তাপ আরো বাড়াতে পারে। সেক্ষেত্রে তারা স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের আশ্রয় নেয়, প্রোপাগান্ডা থেকে দেশের মানুষকে সচেতন করে, অন্যান্য দেশের সাথে যাওয়া আসা বার্তা
বার্তা প্রচারের মাধ্যমে সিদ্ধান্ত আর সমঝোতার পরিবেশ গড়ে তোলে। মানে এক কথায় দেশের পরিস্থিতি ঠান্ডা রাখাটাই দেশকে স্টেবল আর শক্তিশালী বানানোর অন্যতম পূর্বশর্ত। দেখেন, ডাইম মাঝে মাঝে এমন একটা ধারণার সৃষ্টি করে দেখে মনে হয় যেন ডাইমের 4টা উপাদানের প্রত্যেকটাই সমান শক্তিশালী এবং সমান গুরুত্বপূর্ণ, কিন্তু সত্যি বলতে বিষয়টা আসলে তা না। ডাইমের এম অক্ষরটি মানে মিলিটারি বা রাষ্ট্রের সামরিক শক্তি হচ্ছে একটা দেশের সবচাইতে বড় দৃশ্যমান আর শক্তিশালী হাতিয়ার। বাস্তবতা হচ্ছে মিলিটারি বা সামরিক শক্তি আসলে বাকি 3টা উপাদানের মূল ভিত্তি। অর্থাৎ কূটনীতি হোক, তথ্য কিংবা অর্থনৈতিক শক্তি, সব কয়টা সেক্টরেই কেবলমাত্র তখন কাজ করে যখন এর পেছনে থাকে একটা শক্তিশালী সামরিক শক্তি। ফ্রেডরিক দি গ্রেট একবার বলেছিলেন, ডিপ্লোমেসি উইদাউট আর্মস ইজ লাইক মিউজিক উইদাউট ইনস্ট্রুমেন্টস। অর্থাৎ অস্ত্র ছাড়া কূটনীতি হলো বাদ্যযন্ত্র ছাড়া গানের মতো। এর মানে হলো যদি কোনো প্রতিপক্ষ জানে যে তাকে সামরিক শক্তি দিয়ে থামানো সম্ভব না, তাহলে সে কখনোই আলোচনার টেবিলে শান্তিপূর্ণ প্রস্তাবকে গুরুত্বের সাথে নেবে না। প্রচলিত অর্থে মিলিটারি বলতে সৈন্য, অস্ত্র, যুদ্ধ করার সক্ষমতা বোঝানো হয়, কিন্তু ডাইম থিওরিতে থাকা মিলিটারি অর্থ এর চাইতে অনেক বেশি ডিপ। রাষ্ট্রের স্ট্যাবিলিটি বজায় রাখা, অন্য দেশের যে কোনো প্রেসার প্রতিরোধ করা, যে কোনো ক্রাইসিস মোমেন্টে রাষ্ট্রকে স্থিতিশীল হওয়ার সময় দেয়া, সবগুলো সম্ভব হয় দেশের মিলিটারি সেক্টরের মাধ্যমে। তাই বলা যায় ডাইম থিওরির ক্ষেত্রে বাংলাদেশের সবচাইতে বড় শক্তির উৎস হলো বাংলাদেশের আর্ম ফোর্সেস। বাংলাদেশ আর্ম ফোর্সেস হলো কনস্টিটিউশনালি সাবঅর্ডিনেটেড প্রফেশনালি অটোনোমাস ফোর্স, মানে সাংবিধানিকভাবে অধীনস্থ কিন্তু পেশাগতভাবে স্বায়ত্তশাসিত বাহিনী। সংবিধানের প্রতি আনুগত্য, রাজনৈতিক নিরপেক্ষতা, শক্তিশালী চেইন অফ কমান্ড, দীর্ঘ প্রশিক্ষণ ও শৃঙ্খলার ঐতিহ্যই হলো বাংলাদেশ আর্ম ফোর্সেসের শক্তি। আমাদের দেশের আর্ম ফোর্সেস আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করে। দেশের যে কোনো ক্রাইসিসে দেশকে বাঁচানোর মূল ভরসা চলে যায় সামরিক শক্তির উপরে। তবে এটা মাথায় রাখতে হবে যে রাজনৈতিক সমস্যার সমাধানের বিকল্প সবসময় মিলিটারি নয়, এটা বরং সবার লাস্ট অপশন হতে পারে। অস্ত্র থাকলেই যদি সেটা যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করা হয় তাহলে সেটার আর মূল্য থাকে না। মিলিটারি শক্তির ইমেজ তৈরি হয় ঠান্ডা মাথায় সংকটের মোকাবেলা করার মাধ্যমে। এই যেমন বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, অস্ত্র নিয়ে কিন্তু কেউ যুদ্ধ করতে আসছে না আমাদের সাথে, কিন্তু রাজনীতি, অর্থনীতি, তথ্য, মনস্তত্ত্ব, কূটনীতি সব একসাথে ব্যবহার করে দেশকে অ্যাটাক করা হচ্ছে ঠিকই। ভুয়া খবর ভাইরাল করা, সামরিক আর সাধারণ মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা সহায়তা, অবকাঠামো পুনর্গঠনের মতো কাজগুলোতে আর্ম ফোর্সেসকেই একমাত্র সলিউশন হিসেবে দেখা যায়। এই টাইপের চ্যালেঞ্জগুলোর সাথে প্রতিনিয়ত লড়ছে বাংলাদেশ আর্ম ফোর্সেস। এইসব চ্যালেঞ্জগুলোর বিপরীতে কিন্তু কখনোই বাংলাদেশ আর্ম ফোর্সেসকে দেখবেন না হুটহাট করে কোনো প্রতিক্রিয়া করে বসতে, কারণ সংযমী আর ধৈর্যশীল আচরণই মিলিটারির সবচাইতে শক্তিশালী কৌশল। একটা দেশ স্টেবল রাখতে মিলিটারি পাওয়ারটাও কিন্তু খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হয়, কারণ যুদ্ধ কোনো দেশের জন্যই ভালো সমাধান না। তাই বাংলাদেশ আর্ম ফোর্সেসের শক্তির মূল দর্শন হলো ডিটারেন্স উইদাউট প্রভোকেশন, স্ট্যাবিলিটি উইদাউট ডমিনেন্স। মানে শক্তি সামর্থ্য থাকলেও যতটুকু সম্ভব সেটাকে কম প্রদর্শন করা, আর সক্ষমতা থাকলেই সেটা সব জায়গায় দেখানোর প্রয়োজন নেই, সেটাই বাংলাদেশ আর্ম ফোর্সেসের শিক্ষা। তাই তো রাজনৈতিক ছোটখাটো সমস্যাগুলোতে দুম করে মাঠে নেমে পড়ে না বাংলাদেশ আর্ম ফোর্সেস, কারণ বাংলাদেশ আর্ম ফোর্সেস নিজেদের লিমিটেশন জানে রাজনৈতিক সমস্যায় অস্ত্র কোনো পার্মানেন্ট সমাধান দিতে পারে না। সঠিক ডিসিপ্লিন আর কোন কোন ক্ষেত্রে সামরিক বাহিনীকে কাজে লাগানো হবে সেই স্ট্র্যাটেজি নির্ধারণ করে দেয় মিলিটারি শক্তিকে দেশ কতটা কাজে লাগাতে পারছে। এবার আসি পয়েন্ট নাম্বার 4। ডাইমের 4 নাম্বার আর সর্বশেষ উপাদান হলো ইকোনমিক। অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া একটা দেশ পুরোপুরি অচল। অর্থনৈতিক নিরাপত্তা বলতে শুধুমাত্র জিডিপি বেড়ে যাওয়া কিংবা ধনী হয়ে যাওয়া বোঝায় না। একটা রাষ্ট্র কিভাবে তার অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, ঋণ, বাজার, শ্রম ও অবকাঠামো ব্যবহার করে, কিভাবে অন্য রাষ্ট্রকে প্রভাবিত, নির্ভরশীল বা নিয়ন্ত্রিত করে, সেটার মাঝেই লুকিয়ে আছে অর্থনৈতিক শক্তি। এটার একদম চাক্ষুষ উদাহরণ আজকের বিশ্বের ট্যারিফ যুদ্ধ। নিউক্লিয়ার বোমা না ফেলে জাস্ট একটা দেশকে অর্থনৈতিক নানা রকম স্যাংশন দিয়ে কিংবা শুল্কের কষাঘাতে কিভাবে তিলে তিলে অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়া যায়, এই সব কিছুই আমরা আমাদের চোখের সামনেই দেখছি। এসব অর্থনৈতিক শক্তি হ্যান্ডেল করতে প্রয়োজন হয় চৌকুশ কূটনীতি আর মিলিটারি ব্যাকআপ, যেটাই বাংলাদেশ বেশ ভালোই করছে। গত 2 দশকে বাংলাদেশ নিজেদের জিডিপি অনেকটুকুই বাড়িয়েছে, অনেক সেক্টরেই অর্থনৈতিক চুক্তি জোরদার করেছে, এমনকি অন্য দেশের উপর শুল্ক আরোপের মতো অর্থনৈতিক শক্তি দেখিয়েছে, যেটা অবশ্যই সম্ভব হয়েছে মিলিটারি ব্যাকআপ থাকার জন্য। অন্য দেশ তখনই আমাদের দেশে বিনিয়োগ কিংবা ব্যবসা বাণিজ্যের জন্য ইন্টারেস্টেড ফিল করে যখন তারা দেখে আমাদের দেশের অর্থনীতি স্টেবল আছে, আর এই স্ট্যাবিলিটি ধরে রাখতে সাহায্য করে বাংলাদেশ আর্ম ফোর্সেস। অর্থনৈতিক স্থাপনাগুলোকে প্রোটেক্ট করা, বাণিজ্যিক লেনদেনগুলোর উপর খেয়াল রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে দেশের অর্থনীতিকে শেল্টার দেয় বাংলাদেশের মিলিটারি। খেয়াল করে দেখেন, ডাইম থিওরির সব কয়টা উপাদান একটা আরেকটার সাথে কানেক্টেড, আর বাকি 3টি উপাদানকে পেছন থেকে ব্যাকআপ দিয়ে যাচ্ছে মিলিটারি শক্তি। দেশ কতটা শক্তিশালী সেটা মিলিটারি শক্তি প্রয়োগ করে প্রমাণ করার প্রয়োজন হয় না, বরং দেশ যত শক্তিশালী হয় মিলিটারি শক্তিকে হতে হয় ততটাই ঠান্ডা মাথার সংযত, কারণ রাষ্ট্রকে স্টেবল রাখাটাই থাকে সামরিক শক্তির মেইন টার্গেট।
সেটা হোক কূটনীতি দিয়ে, তথ্য দিয়ে কিংবা অর্থনৈতিক সুরক্ষা দিয়ে।